মুহূর্তে ধরেন হাসনাতের স্ট্যাটাস, এই আসিফ মাহমুদের এই বক্তব্য বা সবকিছু মিলিয়ে নতুন যে রাজনৈতিক মেরুকরণ বা সমীকরণ কি হতে যাচ্ছে আপনি কি মনে করেন? বা পরিস্থিতি যা দেখছি ওয়াকার সাহেবকে হয়তো সরে যেতে হবে এমন একটা পরিস্থিতি কিন্তু। তো পিনাকিদা আপনি কি মনে করতেছেন? না আমি সব একসাথে আসতেছে কিন্তু। না আমি আমি এইখানে এখন আমি আসলে একটু কনক্লুসিভ জায়গায় যেতে চাই যে এখন আসলে কি করা উচিত। মানে আমাকে অনেকে বলে যে দাদা কোন দিকে যাচ্ছে দেশ, কি হবে না হবে। আমি বলি যে দেখেন দেশের অবস্থা এমন ভোলাটাই, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক দিন চেঞ্জ হচ্ছে। বলবো এখানে কিছু প্রেডিক্ট করা যায় না। এখানে আপনাকে নেভিগেট করতে হবে। এখানে প্রেডিক্ট করতে পারবেন না, নেভিগেট করতে হবে। সো নেভিগেট কে করবে? নেভিগেট করার যারা অ্যাক্টর আছে তারাই নেভিগেট করবে। রাজনৈতিক দলগুলো করবে, সোশ্যাল ইনফ্লুয়েন্সাররা করবে, রাজনীতির অ্যাক্টিভিস্টরা করবে, সরকার করবে, এই ব্যুরোক্রেসি করবে। এরা মিলে সবাই নেভিগেট করবে। সো এই নেভিগেশনে আসলে কে জিতবে এই এই ইয়েতে? এই প্রশ্নটা চলে আসে যে এইটাতে কি আর্মি জিতবে, এটাতে কি ব্যুরোক্রেসি জিতবে, এটাতে কি ইন্ডিয়া জিতবে? এখানে উত্তর ভেরি সিম্পল। এখানে জনতা যার পক্ষে থাকবে, যাদের পক্ষে থাকবে তারাই জিতবে। দেখেন ওয়াকার সবার সাথে কথা বলতেছে, বিভিন্ন জনের সাথে কথা বলতেছে, এই সোসাইটির বিভিন্ন লোকের সাথে কথা বলতেছে, অমুক 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 তার সাথে কথা বলতেছে। ইভেন ধরেন হাসনাতের সাথেই বা কথা বলতেছে, কোন ক্যাপাসিটিতে কথা বলতেছে? হাসনাত তো একজন পলিটিক্যাল লিডার, তাই না? মানে আর্মি চিফের বাসায় যে হাসনাত এরকম পলিটিক্যাল লিডাররা কথা বলবে? এটা বলতে দেবো আমরা? মানে এইটা প্রফেসর ইউনূসের পারমিশন নিছে? তো প্রফেসর ইউনূস এটাকে কিভাবে ম্যানেজ করছেন? আমার ইয়ে হচ্ছে যে প্রফেসর ইউনূসকে ওনাকে ডাকতে হবে, ডেকে বলতে হবে যে আপনি যে এগুলো করছেন আপনি তো পারমিশন নেবেন না। এখন হইতে পারে প্রফেসর ইউনূস আর্মির সাথে সরাসরি ডিল করতে চান না, তো ফাইন, উনার একজন বিশেষ সহকারী আছেন, একজন জেনারেল আছেন, উনি করুক এটা, উনাকে দায়িত্ব দিয়ে দিক। কিন্তু আমরা তো এইভাবে ছেড়ে দিতে পারি না। আর্মিকে তো ফ্রি হ্যান্ড দিতে পারি না যে পলিটিক্সে সে একটা রোল রাখবে। নো ওয়ে, এটা আর্মির কাজ না। আর এখন ধরেন মানে আর্মি আর্মি ডিপ্লয় করা হয়েছিল, একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা গ্যাঞ্জাম ট্যাঞ্জাম ছিল, এটি হয়েছে, এখন অনেক হয়েছে। এখন আর্মির ফিরে যাওয়া উচিত, ব্যারাকে ফিরে যাওয়া উচিত, আর্মির ইয়াং অফিসারদের ফিরে যাওয়া উচিত, সৈনিকদেরকে ফিরে যাওয়া উচিত। অনেকগুলো কারণে। এক হচ্ছে এতদিন মাঠে থাকা উচিত না। 2 নাম্বার তারা ক্লান্ত। 3 নাম্বার তাদের প্রফেশনাল ট্রেনিং এর দরকার আছে। তোরে ভাই আর্মিকে তো আমার ট্রাফিক পুলিশ আর এই মব পিটানোর কাজে লাগানোর দরকার নাই। তাকে দেশ রক্ষার কাজে লাগাবো, আমি তাকে ট্রেনিং দেবো, আমি তার স্কিল বাড়াবো, তাকে ক্যান্টনমেন্টে যে তার যুদ্ধবিদ্যা শেখাবো, আমি সে ক্যান্টনমেন্টে ফিরে যাক। আর্মিকে দ্রুত ক্যান্টনমেন্টে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক, এবং ফিরিয়ে নিয়ে যেতে তাদেরকে বিশ্রাম, এবং তার পরবর্তী আর্মি কোনোভাবেই পলিটিক্স নিয়ে কোন ধরনের চিন্তা ভাবনাই না করে। এটা তো আর্মির কাজ না রে ভাই, এটা তো ওয়াকারের কাজ না। বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের যেসব অফিসার গুলো বসানো কমান্ডে, তারা বলছে সব চুপচাপ বসে থাকো, মানে এরকম মতো এসছে, যেটা আমাদের আর্মিকে ক্ষতিগ্রস্ত করছে। ওইটাই আমি বলতে চাচ্ছি আর কি, যে ফুল ফ্লেজের কাজ হয় নাই। আপনি বারবার বলেছেন জেনারেল ওয়াকারকে কাকে কাকে সরাতে হবে, কি কি করতে হবে, আমরা বলেছি। মানে কেউ কিন্তু কোনো আচ্ছা রেদওয়ান যে যে ওই যে গুলি করলো, যে বিজেপিতে পোস্টেড ছিল, গুলি করলো সরাসরি সাবমেশিন গান দিয়ে, তাকে আপনি রেখে দিচ্ছে। এটাই মানে দাদা কোথাও কিন্তু কোনো শুনতেছে না, যেমন ওয়াকার সাহেব শুনতেছে না। ধরেন ইউনুস স্যার, ওনার মন্ত্রিসভা নিয়ে আমরা এত কথা বলতেছি, সেই ঘুরে ফিরে কিন্তু সেই চ্যাশ গুলাই বসে আছে, কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না কিন্তু। তো এগুলো আলটিমেটলি ডক্টর ইউনুসকে একটা পর্যায়ে যে মেলাইন করবে, একটা পর্যায়ে ক্ষতিগ্রস্ত করবে। এখনো হয়তো উনি বুঝতে পারছেন না, বাট অলরেডি তার প্রসঙ্গে অনেক কথা আসছে যে উনি কেন এদেরকে নিয়ে রাখছেন, বসায় রাখছেন এই লাইবিলিটিস গুলো। তো কথা কিন্তু কেউ শুনতেছে না, আর্মিও শুনতেছে না, সরকারও শুনতেছে না। এই হচ্ছে, এখানে অনেকগুলো ইন্টারেস্ট গ্রুপ তো কাজ করছে। মানে এখানে ইন্ডিয়া কাজ করছে, এখানে র কাজ করছে, এইখানে মিলিটারি ব্যুরোক্রেসি কাজ করছে, এখানে জেনারেল পারপিট্রেটর জেনারেল যারা যারা গণহত্যা গুম খুনের সাথে যুক্ত ছিল তারা এখানে কাজ করছে, এখানে হাসিনা কাজ করছে, হাসিনার দলের লোকেরা কাজ করছে, তার ফান্ড ফাইন্যান্স কাজ করছে। হ্যাঁ, তো এই এই যে একটা কমপ্লেক্স এর মধ্যে আমরাও কাজ করছি ডেফিনেটলি। আমরা জনগণকে জানাচ্ছি, আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি, জনগণ আমাদের কথা শুনছে, এখানে আমাদেরও রোল আছে। সো এই যে মাল্টিপল ফ্যাক্টর যে কাজ করছে বিভিন্ন দিক থেকে, তো এটা ট্রাজেক্টরি কোন দিকে যাবে, মানে এটা কোন দিকে নিয়ে যাবে দেশ কাজ করি। এবং আমি চাই এটা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি হওয়া উচিত। নাম্বার 1, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ জীবনে ফিরবে না, আমরা ফিরতে দেব না। নাম্বার 2, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না, আমরা তাকে ফিরতে দেব না। নাম্বার 3, আমরা বাংলাদেশে একটা সাম্যের সমাজ চাই। নাম্বার 4, বাংলাদেশে আমরা একটা ইনসাফের সমাজ চাই। আমার চাওয়া এই সামান্য 4টা জিনিস, এই 4টার জন্য আমি জীবন দিয়ে দেবো, এবং এইটাই আমার অন্যের সাথে ঐক্য করার ভিত্তি হবে। এবং আমি প্রফেসর ইউনূস সরকারকে বলবো যে আপনার কাজের মধ্যে এই 4টার রিফ্লেকশন ঘটান। এবং আমি বিএনপি কে বলবো, জামাত ইসলামীকে বলবো, বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে বলবো যে এখন আপনারা বসে আসেন, আমরা একটা জাতীয় ঐক্য তৈরি করতে পারি কিনা এই 4টা বেসিসের ভিতর। আপনারা যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন, কিন্তু যত বেশি অ্যাড করবেন এটা কমপ্লেক্স হবে। এবং আমি
বিএনপির যত নেতার সাথে কথা বলছি, জামাতের যত নেতার সাথে কথা বলছি, ইভেন জামাতের বাইরেও যত নেতার সাথে কথা বলছি, এমনকি ছাত্রদের যত নেতার সাথে কথা বলছি, এই 4টা পয়েন্টে কিন্তু কেউই ডিসএগ্রি করেনি। ইলিয়াস, আপনি কি মনে করেন মানে পরিস্থিতি কি দেখতেছেন, কোন দিকে যাচ্ছে, বা এই আপনার মনে কোনো আশঙ্কা আছে কিনা? আমিও কনক্লুশনে যাই, কারণ হচ্ছে যে এতক্ষণ যা বললাম সেটা একজন দেশের নাগরিক, আমার মনে হয় একজন দর্শক যে চিন্তাটা করছে সেই কথাগুলো আমি কিছুক্ষণ আগে বললাম, কিন্তু এখন এইখানে যদি আলোচনা শেষ হয় তাহলে মানুষ হোপলেস হবে, তাহলে কি হচ্ছে কি হইতে পারে। কারণ আমাদের দেরি হয়ে গেছে, এটা সত্য কথা। যদি আপনি চিন্তা করেন, এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, মানে আমার এই কথাটা মানে দুইভাবে করার সুযোগ নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে, বাট আমরা আলোচনা করেই বোধহয় আওয়ামী লীগকে আরো বেশি মানে চাই কি না চাই, কিন্তু আমরা তাদেরকে চাই না চাই তার চাইতে সবার আগে আমাদের চোখের সামনে যে আওয়ামী লীগ গুলো আছে তাদেরকে আমরা সরিয়েছি এখন পর্যন্ত। যদি আমি ক্যান্টনমেন্ট বাদও দেই, ক্যান্টনমেন্ট তো সুপার ক্লাস, এরা তো আবার সুপিরিয়র, এদেরকে নিয়ে তো কিছু বলা যাবে না। এরা তনুকে ধরে ধর্ষণ করে মারা ফেলছে, তনুরে মারার পরও ক্যান্টনমেন্টের সেই ব্রিগেডিয়ারের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো বিচার, নামও বলে নাই কেউ। আমি অনেক চেষ্টা করেছি তনুর পরিবারকে, তার পরিবারকে নানান ভাবে এই গোয়েন্দা সংস্থার লোকজন করেছে। এই দেশে যদি সেনাবাহিনীর নিয়ে বলতে চাই, 5 তারিখের পর থেকে যত সমস্যার কারণ, সব সমস্যার মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর কতিপয় এই দুষ্কৃতিকারী। এরা 32 নম্বরে ভাঙতে যাওয়ার সময় বাধা দিয়েছে, এরা প্রথম আলো সামনে নিয়ে তারপরে সেনাবাহিনী দাঁড় করিয়ে রেখেছে, এরা গিয়ে এই পর্যন্ত যত আলেমরা বের হয়েছে সে আলেমদেরকে আপনি জানেন কনক ভাই, আমি সেনাবাহিনীর প্রতিনিধিকে আমি একদম সরাসরি বলেছে যে আপনাদের এই অফিসার করছে, বললো হ্যাঁ আমরা দেখছি, আমি এখনই দেখছি, আমাদের সামনে বসে ফোন দিল ঢাকাতে। কি হয়েছে? এখনো পর্যন্ত আলেমদেরকে জামিন দেয় না। জজ সাহেব জামিন দেয়, সেনাবাহিনীর এই ডিজিএফআই ফোন করে তারে থ্রেট করে। এই জন্য সেনাবাহিনী, এই জন্য আমাদের দেশে সেনাবাহিনী নাকি ছাত্রদল ছাত্র শিবিরের কারণেই 5 তারিখের ঘটনা ঘটানো সম্ভব হয়েছে। আপনাদের পক্ষে করা সম্ভব হইতো না এককভাবে, এটা মনে রাখেন। তাদেরকে নিয়ে ছাত্রদল ছাত্র শিবির মারামারি করবে, টেন্ডারবাজি করবে, অনেক কিছু করতে পারে। তাদের ব্যাপারে কথা বলতে গেলে খুব সাবধানে কথা বললেন, যারাই 15 বছর অন্তত সরকারের সাথে হাত মেলায় নেয় তাদের ব্যাপারে। সো তাদেরকে হিসাব করে যেমন কথা বলতে হবে। আর আপনারা যারা কিনা এখন পর্যন্ত আওয়ামী লীগের যে লোকজনগুলো আছে, যারা মনে করেন যে আপনারা কয়দিন পরে টাকা পয়সা নিয়ে তারপরে খুব ভালো অবস্থানে থাকবেন, সেই ছাত্রদেরকে বলতে চাই, যদি নাকি আসলে এই দেশে থাকতে চান, আমি আবারও রিপিট করি, দেশে যদি থাকতে চান, পরিস্থিতি যা হয়েছে আপনি দেশেই থাকতে পারবেন না। আসিফ নজরুল অলরেডি তার বউ বাচ্চা আমেরিকায় পাঠিয়ে দিয়েছে, সে টাকা পয়সা যা পাঠাচ্ছে একদম দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম, আসিফ নজরুল আমেরিকাতে প্রপার্টি কিনেছে, প্রপার্টি কার মাধ্যমে কিনেছে সেটাও জানি। পরিস্থিতি আসলে আপনারাই জানতে পারবেন, তখন এই ক্যান্টনমেন্টের ঘটনা যেমন আজকে বের হয়েছে ওইভাবে সবকিছু সামনে নিয়ে আসা হবে। আমি একজন ছাত্র উপদেষ্টাকে, সমন্বয়কে আমি বললাম যে ভাই এই মানুষগুলো এখনো পর্যন্ত আমাদের মিডিয়াতে কথা বলে তারপর চিকিৎসা নিশ্চিত করতে হবে। সে আমার কি জবাব দিছে জানেন দাদা? সে আমারে বলে যে ভাই এরা হইছে উপদেষ্টা হইতে চায়, বুঝছেন? এরা উপদেষ্টা হইতে চায়, এদের অন্য ধান্দা আছে। আলেমদের একটা প্রতিনিধির মিটিং হবে, আপনি চাইলে আমি আপনাকে তাহলে সেখানে রাখতে পারি। আমাকে রাখো, লিস্টটা দাও, আমি নিজে আমি এখানে ভলান্টিয়ার করতে চাই এবং আমি ওনাদেরকে হেল্প করতে চাই। গ্রাউন্ড লেভেলে দরকার হলে আমি কথা বলে যেভাবে হোক এই ভুয়া মামলাগুলো থেকে তাদেরকে বের করে নিয়ে আসার আমি সর্বোচ্চ চেষ্টা করব। দাদা, আমি শোটা শেষ করে এই একটা 5 মিনিট একটা মিটিং করে নেব। আমি যেটা বলতে চাচ্ছিলাম, গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট বাদ পড়ে যাচ্ছে। শিরিন শারমিন চৌধুরী, আপনি জানেন যে ভুয়া পাসপোর্ট করতে যে মানে এক সেনাবাহিনীর কর্মকর্তার বাসায় তিনি আছেন, তার ব্যক্তিগত কর্মকর্তাকে দিয়ে প্রভাব খাটিয়ে তিনি তার পাসপোর্ট করতে চেয়েছিলেন। তার মানে শিরিন শারমিন চৌধুরী এখন দেশে আছেন। আমি জানি যে আরাফাতও দেশে আছেন, আরাফাতও দেশে। আরো অনেক আওয়ামী লীগকে কিন্তু এই যে জেনারেল ওয়াকারের বিষয়ে গতকাল যে বক্তব্যটি, আওয়ামী লীগ সবসময় ফ্যাসিস্ট হবে, কারণ আওয়ামী লীগ আসলেই একটা ফ্যাসিস্ট দল, তার কনস্টিটিউশন থেকে শুরু করে তার পলিটিক্স টোটালি ফ্যাসিস্ট। তো এই যে শিরিন শারমিন বা এই জাতীয় কিছু আওয়ামী লীগ নেতা, গুচ্ছ নেতা বসে বসে আরামাইশ করবে মানে এর মধ্যে কনক ভাই, ওইটা না, আমি এই জায়গায় যেটা করতে হবে, ওই যেই মব শুরু হয়েছিল ছাত্রদের সামনে, এখন রাস্তায় একটা অনেক ছাত্রদেরকে কোন ঠাসা করে রাখা হয়েছে। ইভেন হাসনাত সার্জিসও এখন কোন ঠাসা এই মাহফুজ আর আসিফদের কাছে, তারা এখন ক্ষমতার ভোগ করার মধ্যে আছে। প্রাইভেট ইউনিভার্সিটি, এই যে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটিগুলোর কত ছেলে পেলে মারা গিয়েছে। একজন প্রতিনিধি আছে সেখানে, মাদ্রাসার স্টুডেন্টরা মারা গিয়েছে, তাদের কোনো প্রতিনিধি আছে? জামাত বিএনপির লোকজন মারা গিয়েছে। বলছি যারা আছেন সবাইকে, ইভেন কি ভিপি নুরুল হক নূরের দল, তার কন্ট্রিবিউশন নাই এখানে আছে নাকি? নূরের কোনো কিছু আছে নাকি? আমি বলি ভাই,
আমি আমার কথা বলি, আপনার কথা বলি, বলেন কষ্টের কথা আজকে বলি। আজকে যেহেতু আলোচনা এসছে নতুন করে, আমার নামে মামলা আছে, এই মামলাগুলো সরানো উচিত না? এমন কোন উপদেষ্টা কেউ ফোন করেছে আমাকে এখন পর্যন্ত যে ভাই কি হয়েছে, কোথায় আছে আপনার মামলা? আসিফ নজরুলের ওই নারী কেলেঙ্কারি করবো, তখন আসিফ নজরুল ফোন করে, ইলিয়াস আপনার কি কি আছে আমার একটু দেন। আরে বেটা তোর কাছে আমার দেওয়া লাগবে না, তুই আগে চাইছিস আমার কাছে, আগে চাস নাই কেন? আগে যদি চাইতি তাহলে তোর আমি দিতাম। এরপরে আজ পর্যন্ত কেউই করে নাই, কেউ করে নাই। আমরা এটার কোনো পক্ষ না, আমাদের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই। আমাদের কোনোদিন একটা ফোন করে তো কোনো মন্ত্রণালয় থেকে ফোন করে বলে নাই যে ভাই আপনারা আপনাদের প্রতি কৃতজ্ঞতা, বেটা চেয়ারটা তো পাইছিস আর বসে গেছি। এই যে এখন দেখেন যেখানে যাচ্ছে তারা মার খাচ্ছে, কারণ কি? কারণ ওই পক্ষটা তাদের এই কার্যক্রমকে পছন্দ করে না। তো আমি মনে করি তাদের কালকে থেকে যেখানে যেখানে সময় টিভিতে এখন পর্যন্ত খুনিরা বসে অফিস করে, ভাই খুনি কেমনে অফিস করে? তা বলেন তাহলে যে কেউ মারা যায় নাই, আপনি হত্যা মামলার আসামিরা আপনি অফিস করতে দেন, এটা কোন ধরনের নাটক? আশিক রহমান এই যে আরটিভির হত্যা মামলার আসামি, কই আপনি তারা ধরেন না? সো কালকে থেকে লিস্টিং করতে হবে কোন কোন অফিসে এখন পর্যন্ত হত্যা মামলার আসামিরা আছে, আওয়ামী লীগের দোষর আছে, সেই অফিসে যায় তারপরে বাই ফোর্স তাদেরকে ওইখান থেকে সরাইতে হবে। সাংবাদিক, প্রথম আলোর যেসব সাংবাদিক, বলি নামটাম না বলি, আমার আর কনক ভাইরে আর্মির প্রতিনিধি দল আইসা নিউ ইয়র্কে এসে বুঝাই গেল উনি মাগরিব থেকে এসা পর্যন্ত কারোর সাথে দেখা করেন না, কোরআন শরীফ পড়েন, এইভাবে নাকি কেমনে পরে চশমা চোখে দিয়ে এইভাবেও দেখা গেল না, একদম সামনে বসা। আমরা বিশ্বাস করলাম। আমরা কিন্তু তারপর থেকে পিনাকি দাদার কাছে আমি মাপ চাই আজকে। পিনাকি দাদা আমারে বলছে যে তুমি ইয়ারে কেন করলা, ওয়াকারে কেন ব্ল্যাঙ্ক সাপোর্ট দিলা? আমাকে দাদা ইয়ে করেন, দেখেন বিডিআর এর এটা নিয়ে ভালো একটা রেজাল্ট আসবে। ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। আমারে বললো ইলিয়াস আপনি কি চান? আমি বললাম আমি চাই বাংলাদেশের আলেমগুলো, যেই আলেমরা, যেই ছাত্রদল, ছাত্র শিবির, যেই ইয়েগুলো লোকগুলোকে শেখ হাসিনা 12 বছর জেলে পাঠিয়েছিল তাদের সবাই ছাড়বেন। ফারাবির নাম ধরে বলেছে, ফারাবির এখন পর্যন্ত ছাড়ে নাই। তো পিনাকিদার কথা সেদিন না শুনে আমার ভুল ছিল, আজকে বুঝতে পারলাম। আর ওই যে আশিক ছেলেটা তো খুব নামকরা অ্যাক্টিভিস্ট এবং খুব উদ্যমী ছেলে, ও নিজে এটা করছে, সেই জন্য ওর সাথে সাথে আমার মামলাটা খালাস হয়েছে, কিন্তু আমার অন্য মামলাগুলো কিন্তু কোনোটাই খালাস হয়নি, সবগুলোই আছে। আরে আমারও তো একই অবস্থা, আমার তো বোধহয় মামলা 4টা না 5টা, তার মধ্যে একটা গেছে রাষ্ট্রদ্রোহ, যেটা তারেক রহমান সাহেব 1 নম্বর আসামি। ওইটা তাও গিয়েছে কারণ হচ্ছে 21 টিভির চেয়ারম্যান ভট্টাচার্য, আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ইলিয়াস হোসেন, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমরা পর্যবেক্ষণে রাখি সামনে পরিস্থিতি কোন দিকে যায়, সেই অনুযায়ী নিশ্চয়ই আমরা আমাদের আলোচনা বা বিশ্লেষণ করে ধরবো। ভাই এক লাইন একটা কথা বলতে চাই, এক লাইন, পিঠের চামড়া একটারও থাকবে না। যারা মনে করেন না যে এরে না ওরে না এরে, আপনি টাকা পয়সা কামায়, মাহফুজ বলেন, নাহিদ বলেন, আসিফ বলেন, আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন, পিঠের চামড়া একটারও থাকবে না। ছাত্রদল, ছাত্র শিবিরের সাথে অলরেডি তো গ্যাঞ্জাম শুরুই হয়েছে, সামনে ছাত্রলীগের, তো সাবধান, পিঠের চামড়া একটারও থাকবে না, সবাই সাবধান থাকেন। ইলিয়াস তোমাদের সাথে দেখা করতে আসলো তো আমার সাথে আসে না কেন দেখা করতে? বললো না কেন যে দাদার সাথে কথা বলেন না কেন? আমার এখানে আসার দাদা এই জিনিসগুলো আমাদের তাদের সাথে আমরা প্রমিস করেছি যে আমরা আপনাদের এই বিষয়গুলো, এই আপনার নামটাম কারা কাদের সাথে কি মিটিং হয়েছে এগুলো নিয়ে আলোচনা করবো না। তারপরে বলি কারণটা কি, কারণটা হচ্ছে আমি যে বিডিআর এর কাজটা করছিলাম, এই বিডিআর এর এই বিষয়টা নিয়েই তাদের যুক্তি দেখেন, সেনাবাহিনীর যুক্তি শোনেন। যুক্তি হচ্ছে কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, আপনাদের এই দেশের অসামান্য অবদান, আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে, আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের। আচ্ছা, আমরা এই পৃথিবীতে এখন পর্যন্ত, আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে, আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ হওয়া কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে, আনলেস শি ইজ ডেথ। মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে, কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম, ছবি কোনো কিছুই প্রকাশ করি না। আমরা বলবো কেন? এটা গোপন একটা তদন্ত হবে, কারা কারা করেছে। যেই যে বিডিআর এর সৈনিকরা ধর্ষণ করেছে তাদের ফাঁসি দিয়ে দিবেন, যারা ছাড়া পেয়েছে তাদেরকেও ধরবেন। যারা সাক্ষীদের ভেতরে অনেকে ক্রিমিনাল আছে গিয়েছে, তাদের মধ্যে অনেকের পোলাপানের মান সম্মান নিয়ে রাস্তায় বাইরে হইতে পারবে না। যাদেরকে আমরা শহীদ বলি এদের মধ্যেও 2-4 জন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মান সম্মান নিয়ে। সব দোষ বিডিআর এর এখানে দিয়া, এবং ওই যে এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনাপ্রধান বলেছে ফুল স্টপ। আমাদের ওই মিটিং এর পরের দিনই কিন্তু ফুল স্টপ। 24 তারিখের ঘটনা তাইলে। হ্যাঁ, মিটিং এর পরের দিনই ফুল স্টপ। মানে আমি একটা বিষয় বলি যে দাদা দেখেন যে বিডিআর বা সেনাবাহিনীর সম্মান, এই যে নতুন যে কমিশনের যে সেই ল অনুযায়ী হাসিনা যে বিচার করে গেছে, সেই বিচারে কিন্তু কমিশন হাত দিতে পারবে না। একটা সেন্টেন্স বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে, যে ভাই উত্তর পাড়ার সাথে ঘুটু করা বন্ধ করেন, ওখানে যাওয়া বন্ধ করেন। আপনারা যদি যান, কে কে যাচ্ছেন ধরবো একটা করে, আর একটা করে কচ্ছপের কামড় দিয়ে কিন্তু ধরবো।
উত্তরপাড়ার সাথে পলিটিক্যাল পার্টির কোনো ধরনের কোনো আলোচনা চলবে না আজকে থেকে। এবং এটা নিয়ে তত্ত্বাবধায়ক সরকারেরও এটা একটা উদ্যোগ নেওয়া উচিত, যেন এইখানে এইটাই শুরু করে। একবার হলো এই এমবেসি গুলোতে যে ধর্ণা দেওয়া, আবার শুরু হয়েছে উত্তরপাড়াতে যে ধর্ণা। জনগণ তারা আমাদের ভাই, তাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। এবং আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে কোনো পরিস্থিতিতে এই আওয়ামী লীগের রেখে যাওয়া জেনারেলরা যদি নাকি কোনো ধরনের কিছু করার চেষ্টা করে, আপনারা রুখে দাঁড়াবেন। আপনাদের সাথে আমরা আছি, বাংলাদেশের মানুষ আপনাদের সাথে আছে। অবশ্যই।